নমস্কার, শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আজকে মূলত দুটি বিষয়ে আলোচনা করব। প্রথমটি অবশ্যই বকেয়া ডিএ, দ্বিতীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পুরাতন পেনশন স্কিমের বদলে পশ্চিমবাংলার রাজ্য কর্মীদের ক্ষেত্রে নতুন পেনশন স্কিম আনার একটা প্রয়াস শুরু হয়ে গেছে গতকাল থেকে। সে বিষয়টাও বলবো। প্রথমেই বলি, গত পরশু আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেক মানুষ দেখেছেন, অনেক ইউটিউব চ্যানেলে সেটি প্রচারিত হয়েছে, ফলে বিপুল মানুষের কাছে তা পৌঁছে গেছে এবং আপনারা আমার বক্তব্যে অত্যন্ত সদর্থক মন্তব্য করেছেন। আমি কৃতজ্ঞ। কিন্তু কিছু কর্মচারী তারা ফোনে আমাকে বলেছেন, নাম না প্রকাশ করার শর্তে, যে সরকার তো নতুন এসেছে, বছরখানেক বছর দেড়েক অপেক্ষা করুন, এত দ্রুত সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে বা সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে আমাদের ক্ষতি হতে পারে। এবং সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন, তার উপর আস্থা রাখাই যায়। আমি সবিনয় বলি, 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আজও গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা, যেসব চুক্তিভিত্তিক সরকারি কর্মী ডিএর আওতায় আছেন তারা, যেসব ডেলি রেটেড কর্মী হোমগার্ড, এনবিএফ, সিভিল ডিফেন্স ইত্যাদিতে আছেন, যারা ডিএ বাড়লে যাদের দৈনিক মজুরি বাড়ে, সেই ডেলি রেটেড কর্মচারীরা, ওয়ার্ক চার্জ কর্মচারীরা, কেএমসি এলাকার যে পেনশনার, সরকারি পেনশনার, এবং 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের কিছু রাজ্য সরকারি পেনশনার আছেন যারা অবসরের পরে দেশে চলে গেছেন, সেখানকার ব্যাংক থেকে পেনশন নেন। তাদের কারুর ব্যাংক অ্যাকাউন্টে একটা 9 পয়সার অনুদান কিন্তু আজ পর্যন্ত, অনুদান নয়, বকেয়া দিয়ে আজ পর্যন্ত ঢোকেনি। আমরা কতকাল অপেক্ষা করব, আর কতকাল সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে থাকব? এবারে আসুন, আমার একটি বিষয়কে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে আমি নির্দিষ্টভাবে বলেছি, সরকার কমপ্লায়েন্স রিপোর্টে যাই বলুন, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আইনি অধিকার হিসেবেই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে পাবেন। এটাই সুপ্রিম কোর্টের রায়ের নির্যাস। আমি অনেক কথা বলেছি, আমি সেসব আর পুনরাবৃত্তি করছি না, শুধু একটা ছোট বিষয় আপনাদের তুলে ধরব। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এর আগে একটা হিসেব দিয়েছিলেন, তাতে লিখেছিলেন এস্টিমেটেড ইম্প্যাক্ট অন স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার ইমপিউগড জাজমেন্ট অর্ডার্স। সেখানে 5টি কলম করে দিয়ে একটা টেবিল করা আছে। তারা দুভাগে খরচটা ভাগ করেছিলেন। একটা হচ্ছে 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত, এবং অপরটি হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত। এখন যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে আছে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত বকেয়া ডিএ এআইসিপিআই অনুসারে দিতে হবে, তাই আমি 1/1/2006 থেকে 31/3/2008 খরচটা বাদ দিলাম। তাহলে মোট খরচ 41,770 কোটি 70.95 কোটি টাকার মধ্যে 3,451 কোটি টাকা বাদ যাবে ওই 1/1/2006 থেকে 2008 পর্যন্ত, 31/3/2008 পর্যন্ত। 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত মোট খরচ
সুপ্রিম কোর্টে দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে 38,319.95 কোটি টাকা। 38,319.95 কোটি টাকা, এবং সেই খরচের হিসেবে একদম ক্যাটাগরি করে বলা ছিল, প্রথম 2 নম্বর কলমে ছিল ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, 3 নম্বর কলমে ফর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজ, তারপরে ফর পেনশনার্স, তারপরে ফর টোটালস। তা স্বাভাবিকভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই লিখিত হিসেব দেওয়ার মাধ্যমে স্বীকার করে নিয়েছিলেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই রায়ের আওতার মধ্যে আছেন এবং তাদের জন্য কত খরচ হতে পারে তার হিসেব পৃথকভাবে সুপ্রিম কোর্টে তারা দিয়েছিলেন। আজকে সরকারের শাসক দলের পরিবর্তন হয়েছে বলে সরকার কিন্তু কোনোভাবেই আগের অবস্থান থেকে সরে আসতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টা, যে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত হিসেব দিয়েছিলেন 38,319.95 কোটি টাকা, অর্থাৎ 1/4/2008 থেকে 31/12/2015 হচ্ছে 38,319.95 কোটি টাকা। তাহলে তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন ডিসেম্বর 2019 পর্যন্ত, অর্থাৎ 16, 17, 18, 19 এই 4 বছরের বকেয়া টাকা দিতে কত খরচ হবে সেটা এই তালিকায় নেই। সেটা যদি আপনি ধরেন তাহলে এই খরচটা 38,319.95 কোটির থেকে অনেকটাই বাড়বে, কিন্তু তার অ্যাকুরেট হিসেব দেওয়া সম্ভব নয় এখনই। তাহলেও সেটা খুব কম করে হলেও 60 থেকে 62 হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এবারে আসুন বর্তমান রাজ্য সরকার স্ট্যাটাস রিপোর্টে কি বলেছেন। 2008 থেকে 2019 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ওই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া দিয়ে দিতে তাদের মোট খরচ হবে 11,983 কোটি টাকা। ভাবুন, 2015 অবধি খরচ দেখানো ছিল 38,319.95 কোটি টাকা 2015 পর্যন্ত, আর বর্তমান সরকার বলছেন 2019 পর্যন্ত 11,983 কোটি টাকা, এবং এর মধ্যে নাকি সরকার 7,771 কোটি টাকা রাজ্য কর্মীদের দিয়ে দিয়েছেন, অর্থাৎ সিংহভাগটাই দেয়া হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 4,212 কোটি টাকা। তা আপনার কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে না? গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কোনো কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী 1 নয়া পয়সা পাননি, কেএমসি এলাকার পেনশনাররা পাননি, ভিন রাজ্যের যে পেনশনার, রাজ্য সরকারি পেনশনার এখানকার, তারা কেউ পাননি, ওয়ার্কচার্জ কর্মচারীরা পাননি, ডেলিগেটেড কর্মচারীরা পাননি, চুক্তিভিত্তিক কর্মচারীরা পাননি। আজকেই পরিবহন দপ্তরের এক মহিলা আমাকে ফোন করেছিলেন যে আপনি তো পরিবহন দপ্তরের কথাটা, পরিবহনের যে নিগমগুলো রয়েছে আমরাও তো পাইনি, আমাদের কথাটা তো বলছেন না। লাইব্রেরি থেকে 2-1 বন্ধু মাঝে মাঝেই ফোন করেন, আমাদের কথাটা তো উল্লেখ করেন না। আসলে না পাওয়ার সংখ্যাটা এতটা বেশি, কাদেরটা উল্লেখ করবো আর কাদেরটা বাদ দেব? অথচ সরকার বলছে যে তারা 7,771 কোটি টাকা দিয়ে দিয়েছে, মানে সিংহভাগ দিয়ে দিয়েছে, আর সামান্য কিছু বাকি আছে। এই তথ্য থেকে কি আপনাদের একবারের জন্য মনে হয় সরকার গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই বকেয়া দেওয়ার মতো কোনো রকম চিন্তাভাবনা করছেন? আপনারা একটু বুদ্ধি যুক্তি দিয়ে ভাববেন। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে, কমপ্লায়েন্স রিপোর্টে তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখেছেন যে রাজ্য সরকার মনে করে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা
কোনোভাবেই সুপ্রিম কোর্টের এই ডিএ মামলার রায় কার্যকর করার আওতার মধ্যে পড়ছেন না। তাই সুপ্রিম কোর্টে তারা এই রায়ের কার্যকারিতার জায়গা থেকে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বাদ দেওয়ার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্ট কি করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু রাজ্য সরকার গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এআইসিপি অনুসারে পাওয়ার যে আইনি অধিকার সেইটাকে কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এবং সেটা ছাড়াও আইনি অধিকারের বাদ দিয়েও যদি ডিসক্রিশন বা ভলিটেশন হিসেবে দেয়া হয় তার জন্য কোনো রকম অর্থের সংস্থান রাখেননি। এবং আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব কেউ একবারের জন্যও বলেননি যে এদের টাকাটা সরকার দেবে। এই হচ্ছে অবস্থা। তা আমরা গত দিন যে মামলা ছিল সেই মামলায় সুপ্রিম কোর্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে পার্ট হার্ড মামলা বলে স্বীকৃতি দিয়েছে। তার অর্থ হচ্ছে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল 23 আগস্ট অবসর গ্রহণ করছেন। এই পার্ট হার্ড মামলা কিন্তু অবসর গ্রহণের আগেই বিচারপতিরা ক্লিয়ার করে দিয়ে যান। তাই আমাদের প্রত্যাশা আগামী 18 তারিখে মামলার যে শুনানি আছে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট একটা কঠোর অবস্থান নেবেন। কারণ মামলাটা সমাপ্তি করে দিতে গেলে, ক্লিয়ার করে দিতে গেলে এই যাদের এই টাকাটা প্রাপ্য তাদের সরকারকে হয় টাকাটা দেওয়ার একেবারে সরকারি প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টে দিতে হবে, অথবা মুখ্য সচিব এবং অর্থ সচিবকে জেলে যেতে হবে। কাজেই আমরা আশা করছি 18 তারিখে একটা অত্যন্ত কঠোর অবস্থান মহামান্য সুপ্রিম কোর্ট নেবেন। অবশ্যই এটা আমাদের প্রত্যাশা। এবারে আসুন আজকের যে মূল আলোচনার বিষয় সেই বিষয়টাতে। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন তৃণমূল নেতৃত্বাধীন সরকার যখন ছিল তাদের শেষ 6 মাসে আমি ধারাবাহিকভাবে দুটি কথা বলে এসেছি যে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তৃণমূল, অথবা যদি তৃণমূলের বদলে বিজেপি ক্ষমতায় আসে, যেই ক্ষমতায় আসুক, রাজ্য কর্মীদের যে পুরানো পেনশন স্কিমে আমরা পেনশন পাই, একটা অবসরের পরে একটা আর্থিক নিরাপত্তা আমাদের আছে, সেইটা থাকবে না। তৃণমূল ক্ষমতায় এলেও তারা এটা রাখবে না, এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তারাও এটা রাখবে না। আপনারা আমার কথাতে ততটা গুরুত্ব দেননি, এবং আমি একটা কথা বলা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিলাম যে আপনাদের দেখার দরকার নেই কোন সংগঠন ডাকছে, কোন নেতা ডাকছে। আন্দোলনের ডাক এলে আপনাদের সংগঠন দেখার দরকার নেই, দাবি দেখার দরকার নেই, আপনারা দেখুন এই নেতা দেখার দরকার নেই। আপনারা শুধু দেখুন যে দাবিগুলির ভিত্তিতে আন্দোলন ডাকা হয়েছে, ধর্মঘট ডাকা হয়েছে, কর্মবিরতি ডাকা হয়েছে, গোস্লো ডাকা হয়েছে, সেই দাবিগুলো আপনার কিনা, সেই দাবিগুলো ন্যায্য কিনা, সেই দাবিগুলো আপনার মনের দাবি কিনা। যদি হয় আপনি সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। আপনারা আন্দোলন থেকে দূরে থাকলে কিন্তু সরকারকে নতি স্বীকার করানো যাবে না। সে আহ্বানও আপনারা খুব বেশি সাড়া দিয়েছেন এমনটা আমার মনে হয় না। যাই হোক, গতকাল অর্থাৎ 7 আগস্ট কলকাতায় এসেছিলেন পেনশন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDOর চেয়ারম্যান শিব সুব্রমণিয়াম রামন। তিনি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন যে পুরাতন পেনশন স্কিমে রাজ্য সরকার রাজ্য কর্মীদের আর পেনশন দেওয়ার মতো জায়গায় নেই।
রাজ্য সরকারকে অবশ্যই এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম গ্রহণ করতে হবে এবং এই আলোচনা সদর্থক হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও রাজ্য সরকার গতকালই কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, কিন্তু মনে রাখবেন এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ PFRDOর চেয়ারম্যান শিব সুব্রমণিয়াম রামান কোনো কারণ ছাড়াই হঠাৎ ইচ্ছে হলো আর কলকাতায় চলে এলেন, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, আর তাকে পরামর্শ দিলেন যে এই পুরাতন পেনশন স্কিম রাখলে হবে না, আপনাকে অবশ্যই নতুন পেনশন স্কিম অর্থাৎ এনপিএস নিতে হবে। এটা একেবারে কাকতালীয় ঘটনা, এরকমটা ঘটে না। তাহলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এই সংস্থা, তাহলে কেন্দ্রীয় সরকার চাইছেন পশ্চিম বাংলায় পুরাতন পেনশন স্কিম উঠে গিয়ে নতুন পেনশন স্কিম আসুক। এখন এই নতুন পেনশন স্কিমটা কি? 2004 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী এবং সেই মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায় জুটি 2004 সালে পুরাতন পেনশন স্কিম বাতিল করে দিয়ে নতুন পেনশন স্কিম অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস আনেন। এই এনপিএস এর সঙ্গে পুরাতন পেনশন স্কিমের পার্থক্যটা কি? পুরাতন পেনশন স্কিমে কর্মচারীদের কোনো দায় নিতে হয় না। তারা অবসর গ্রহণ করার পরে সরকারি নিয়মে তারা শেষ বেসিক পের অর্ধেক এই হিসেব ধরে তারা একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন পান প্রতি মাসে এবং সেই পেনশনটা ডিয়ারনেস রিলিফ বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, কিন্তু কমার কোনো সুযোগ নেই। অর্থাৎ অবসরের পরে রাজ্যকর্মীরা একটা আর্থিক, কর্মরত অবস্থায় যে বেতন পেতেন সেই বেতন পেনশন হিসেবে পাবেন, এটা আশা করা তো অন্যায়, কিন্তু মোটামুটিভাবে চালিয়ে নেয়ার মতো একটা আর্থিক নিরাপত্তা সরকার কিন্তু তাকে দিত এবং এটাকে বলা হতো সরকারের সামাজিক দায়বদ্ধতা। তাই নতুন স্কিমে বিষয়টা কি? এতদিন পুরাতন স্কিমের জন্য কর্মচারীদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন দিতে হতো না। এখন এই নতুন পেনশন স্কিমে অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম, এতে কর্মচারীদের একটা টাকা প্রতি মাসে দিতে হবে পেনশন ফান্ডে এবং সরকার কিছু টাকা পেনশন ফান্ডে দেবেন। সেই টাকা মিলে যে তহবিল হবে সেই তহবিলটা থাকবে এই তহবিলটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে PFRDA অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। সেখানে কিন্তু কর্মী পক্ষের কোনো প্রতিনিধি থাকবেন না। কাজেই এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ PFRDO, তারা এই পেনশনের তহবিল নিয়ে কি করবেন কি না করবেন তা নিয়ে কিন্তু কর্মচারীদের কোনো বক্তব্য থাকার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারা এই তহবিলের টাকাটা বাজারে খাটাবেন, শেয়ার বাজারে, এবং তা থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন থেকে পেনশন দেবেন। অর্থাৎ এই ন্যাশনাল পেনশন সিস্টেমে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আপনাকে যে পেনশন দেবে সেই পেনশনের কোনো নির্দিষ্ট অঙ্ক নেই। শেয়ার বাজারে পেনশন তহবিল খাটিয়ে যে পরিমাণ রিটার্ন আসবে
তার উপর আপনার পেনশনটা নির্ভর করবে। অর্থাৎ আপনার অবসর জীবনটা চূড়ান্ত একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভয়ঙ্কর রকমের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন হলো, কর্মচারীরা করলেন, তখন কেন্দ্রীয় সরকার এই ন্যাশনাল পেনশন সিস্টেমের একটু অদল বদল করে ইউনিফাইড পেনশন স্কিম আনলেন এবং সেই স্কিমে বলা হলো, কেন্দ্র সরকার বললেন যে শেষ বেতনের অন্তত অর্ধেকটা পেনশন হিসেবে কর্মচারীরা পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে এই নতুন ইউনিফাইড পেনশন স্কিমেও এই যে পেনশন তহবিল সেটা পরিচালিত হবে পিএফআরডিওর দ্বারা, এবং সেখানেও কিন্তু শেয়ার বাজারে খাটিয়ে যে রিটার্ন আসবে সেই রিটার্নের উপর ভিত্তি করে পেনশন হবে। এখন যদি এমন রিটার্ন আসে, শেয়ার বাজারে লস হয়, এমন রিটার্ন আসে যাতে 50% পেনশন দেওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু সরকার কম পেনশনই দেবে। কারণ এই পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এরা কিন্তু কোনো রকম সরকারি ভর্তুকি পাবে না। অর্থাৎ এই রিটার্ন যদি কম আসে শেয়ার বাজারে খাটিয়ে, তাহলে সরকার কিন্তু সেই ক্ষতিটা পূরণ করে দেবেন না। এবারে আপনারা বুঝবেন। দুর্ভাগ্য আমাদের যে রাজ্য কর্মীদের অধিকাংশের মধ্যে একটা দলীয় রাজনীতির আনুগত্য কাজ করে। আমরা কনফেডারেশনের পক্ষ থেকে বারবার বলি, সরকার হচ্ছে মালিক, শাসক দলে যেই থাকুক, সরকারের কাজ হচ্ছে কম বেতন দিয়ে, কম সুযোগ সুবিধে দিয়ে, সামাজিক দায়বদ্ধতা অস্বীকার করে বেশি কাজ করিয়ে নেওয়া। এটা হচ্ছে সরকার বা মালিকের রেশনাল বিহেভিয়ার। আর শ্রমিক কর্মচারীদের রেশনাল বিহেভিয়ার হচ্ছে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে নিজেদের সরকারের সামনে উপস্থাপিত করে যৌথ দর কষাকষির মাধ্যমে একেবারে ন্যায্য দাবিগুলো আদায় করে আনা, সরকারকে বাধ্য করা সেই দাবিগুলো পূরণ করতে। এ বাদ দিয়ে কোনো সম্পর্ক নেই। কিন্তু দুর্ভাগ্য যে কর্মচারীদের একটা বড় অংশ বরাবর কখনো চোখের মণির মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো, কখনো পেটের লিভারের মতো সরকারের বকলমে শাসক দলকে রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে সরকারের হয়ে কথা বলেন, সরকারের হয়ে কাজ করেন এবং কর্মীদের বিরুদ্ধে যান। এইবার এই পুরাতন পেনশন স্কিম চলে যাচ্ছে, নতুন পেনশন স্কিম আসবে। আমার কাছে এতদিন যে তথ্য ছিল তাতে আমি জানতাম ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল এবং পশ্চিমবঙ্গে এই পুরাতন পেনশন স্কিম আছে। কেরলে পুরাতন পেনশন স্কিম আনার জন্য একটা কমিটি হয়েছে, কিন্তু সেই কমিটি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। কিন্তু গতকাল এই পিএফআরডি এর চেয়ারম্যান কলকাতায় এসে বলে গেছেন যে একমাত্র পশ্চিম বাংলায় নাকি পুরাতন পেনশন স্কিমে পেনশন দেয়। আমি জানি না। এরপরে 2004 সালে এই স্কিমটা শুরু হয়। তারপরই দীর্ঘ 10 বছর কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার ক্ষমতায় ছিলেন। তারপরে আবার 2014 থেকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার চলছে। কোনো কেন্দ্রীয় সরকার কিন্তু এই কর্মীদের পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে দিয়ে নতুন পেনশন স্কিম বাতিল করার কোনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ শুধু অটল বিহারী বাজপেয়ী বা মমতা ব্যানার্জির উপর দোষ চাপিয়ে ছেড়ে দিলে হবে না। তারা এই সর্বনাশটা অবসরপ্রাপ্ত কর্মচারীদের করে গিয়েছিলেন, কিন্তু সেইটা পরবর্তীকালের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ গভর্নমেন্ট বা বর্তমান বিজেপি গভর্নমেন্ট তারা ইচ্ছা করলেই সেই বিষয়টা তারা পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে দিতেই পারতেন, তারা কিন্তু দেননি। এবারে ধীরে ধীরে প্রায় সমস্ত রাজ্য
এই মানে প্রত্যেকেই দায় ঝেড়ে ফেলতে চাইছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কোনো সামাজিক দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা তাদের থাকবে কি থাকবে না, এ নিয়ে সরকার দায় ঝেড়ে ফেলতে চাইছে। এবারে আসুন, গত 21শে মার্চ 2022 কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমস্ত সংগঠন এক ছাতার তলায় এসে আন্দোলন শুরু করলেন যে ওই এনপিএস অর্থাৎ পুরনো এই নতুন পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে দিতে হবে। মানে সমস্ত সংগঠন এক ছাতার তলায় এসে আন্দোলন শুরু করলেন। 21শে মার্চ 2022 কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিভাগ একটা নির্দেশ জারি করলেন যে এই পেনশনের পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কোনো আন্দোলন সংগঠিত করলে, কোনো লিফলেটিং, কোনো গোসরো, কোনো কর্মবিরতি, কোনো ধর্মঘট, কোনো মিছিল মিটিং, কোনো সমাবেশ কিচ্ছু করলে সার্ভিস রুলস অনুসারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তার চাকরি চলে যাবে। এবং দেখবেন এই পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় কর্মীদের আন্দোলনটা কিন্তু এখন স্থিমিত হয়ে গেছে ওই অর্ডার বার করার পর। এটা আমি বললাম এই কারণে যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি কর্মচারীদের এই পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে দেওয়ার দাবিকে কোন চোখে দেখে সেটা বলার জন্য। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী হয়তো ভাবছেন যা হয় হবে, পুরাতন পেনশন স্কিম বাতিল হয়ে নতুন পেনশন স্কিম এলে ও তো যারা এখন কাজ করছে তারা ভুগবে, মূর্খের স্বর্গে বাস করছে। ত্রিপুরায় বিজেপি সরকার সম্প্রতি পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম এনেছেন, কর্মচারীদের সর্বনাশ করেছেন এবং তার এফেক্ট করেছেন 2018 সাল থেকে। অর্থাৎ 2018 সালের পর থেকে 2018 সাল থেকে যারা অবসর নিয়েছেন তারা প্রত্যেকে এই পুরাতন পেনশন স্কিমের আওতার বাইরে নতুন পেনশন স্কিমে এসে গেছে। কাজী পশ্চিম বাংলাতেও এমন ভাবার কোনো কারণ নেই যে 2026 সালে অর্ডার হবে বলে 2026-এর আগে যারা রিটায়ার করেছেন তারা বেঁচে যাবেন, এমন ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ঠিক, এখনো পর্যন্ত রাজ্য সরকার পেনশন স্কিম নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি, কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তাই অত্যন্ত স্পষ্টভাবে বলছি, গতদিনকের ভিডিওতে আমি বলেছিলাম কর্মচারী সংগঠনগুলো তাদের অবস্থান স্পষ্ট করুন। তারা এখনো সরকারের সঙ্গে মধুচন্দ্রিমা যাপন করবেন, সরকারের উপর বিপুল আস্থা রাখবেন, না এই যে আসন্ন সর্বনাশগুলো কর্মচারীদের হতে চলেছে তার বিরুদ্ধে একযোগে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের ডাক দেবেন। এই ভাবনাটা কিন্তু আপনাদের ভাবতে হবে। অনেকেই বলবেন আরে এ তো একটা প্রস্তাব দিয়ে গেছে, কোথাকার কে একটা ওই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, তাতে এত লাফালাফির কি আছে? ত্রিপুরাতেও ঠিক একই রকমভাবে পেনশনার্স ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ত্রিপুরা সফর করেছিলেন, সেখানে সেই সরকারকে পরামর্শ দিয়েছিলেন এবং সেই সরকার সেই পরামর্শ মেনে 2018 থেকে পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম চালু করেছে। কাজী পশ্চিম বাংলায় কাকতালীয়ভাবে এই শিব সুব্রমণিয়াম রামন ইনি চলে এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, তাকে পরামর্শ দিলেন, এর কোনো সুদূর প্রসারী তাৎপর্য নেই বা পূর্ব পরিকল্পনা নেই, এমনটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। কাজেই এই আশঙ্কাটা আমাদের থেকেই গেল যে পশ্চিমবঙ্গেও পুরাতন পেনশন স্কিমের দিন শেষ, নতুন পেনশন স্কিম অর্থাৎ আপনার দেয়া টাকায় পেনশন তহবিল তৈরি হবে এবং সেই তহবিল বেসরকারি ওই শেয়ার বাজারে খাটবে, সেখানে লাভ হলে পেনশন, ক্ষতি হলে পেনশন কম, একবারে রিটার্ন না এলে কি হবে আমি জানি না। কারণ সরকার
কোনো টাকা দেবে না, যে রিটার্ন আসবে তার উপরেই পেনশনটা কিন্তু ঠিক হবে। এবারে আপনারা ভাবুন, কর্মচারীদের বলছি, আপনারা ভাবুন সরকারকে চোখের মণি, পেটের লিভার, বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে আন্দোলন থেকে দূরে থাকবেন, সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করবেন। আবার সেই সব কর্মচারীদের বলছি যারা কখনো আন্দোলনে অংশগ্রহণ করেন না, দূর থেকে মজা দেখেন আর ভাবেন আরে দাবিটা আদায় হলে তো আমিও পাবো, ডিএটা যদি সুপ্রিম কোর্টের রায়ে দিয়ে দেয় তো আমিও পাবো, কারেন্ট দিয়ে 42% দিয়ে দিলে তো আমিও পাবো। তো ওরা আন্দোলন করছে করুক, ওরা রাজরোষে পড়ুক, ওরা অনশন করে শরীরের সর্বনাশ করুক, ওরা জেল খাটুক, মামলা খাক, আরে হলে তো আমিও পাবো, তা আমার কি দরকার। তারাও ভেবে দেখবেন এই পুরাতন পেনশন স্কিম আপনিও কিন্তু অবসর নেবেন, এবং অবসর নেওয়ার পরে পুরাতন পেনশন স্কিমের যে আর্থিক নিশ্চয়তা এতদিন পর্যন্ত পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা পেয়ে এসেছেন, সেই আর্থিক নিশ্চয়তা কিন্তু আপনার সামনে থেকে চলে যাবে। এখন যদি আন্দোলন করে এটাকে না আটকাতে পারেন তখন কি করবে। আর কিছু কর্মচারী, তারা আমার প্রণম্য, তারা আমার নমস্য, তারা সর্বদা কর্মচারী আন্দোলনের ডাক এলেই যে কোনো প্রতিকূলতা উপেক্ষা করে, নিজেদের ব্যক্তিগত ক্ষতি স্বীকার করে, কখনো প্রতিহিংসামূলক বদলি, কখনো ডিটেলমেন্ট, কখনো বিভিন্ন মিথ্যা অভিযোগে মামলা, এমনকি মারধর, অত্যাচার, বেতন কাটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঝুঁকি নিয়েও তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সমগ্র কর্মচারীদের স্বার্থে। তারা আমার প্রণম্য, তাদেরকে আমার নমস্কার জানাই। কিন্তু সমস্ত কর্মচারীদের বলবো, আক্রমণটা কিন্তু এবার আপনার অবসরকালীন জীবনেও পড়ে গেছে। এবার ওই সমস্ত ভাবনা ছেড়ে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।